আসসালামু আলাইকুম। আজকে অত্যন্ত ভারাক্রান্ত হৃদয়ে এবং আমি আমাদের বিএনপির কুমিল্লার বিভাগীয় সাংগঠনিক সম্পাদক জনাব অধ্যক্ষ সেলিম ভুঁইয়া সাহেবের একটি বক্তব্যের প্রতিবাদ জানাতে এখানে উপস্থিত হয়েছি। আসলে তিনি একজন সম্মানিত ব্যক্তি। এই সম্মানিত ব্যক্তির কোনো বিষয়ে কোনো কথা বলা বা প্রতিবাদ বলা এটা আমার পক্ষে শোভনীয় নয়, কিন্তু বিষয়টি এমন পর্যায়ে গিয়েছে যদি আমি এটার প্রতিবাদ না করি তাহলে জনমনে একটা বিভ্রান্তির সৃষ্টি হয়। সেই বিভ্রান্তিটা দূর করার জন্যই আমি এখানে আপনাদের কাছে উপস্থিত হয়েছি। কারণ ব্যক্তিগতভাবে অধ্যক্ষ সেলিম ভুঁইয়া সাহেবের সাথে আমার কোনো বিরোধ নাই। আমার সাথে তার জীবনে একবারই দেখা হয়েছে, একবারই কথা হয়েছে, সুতরাং আমার সাথে তার কোনো বিরোধ নাই। আজকেও এই সাংবাদিক সম্মেলনের পরেও আমার সাথে তার কোনো বিরোধ থাকবে না। তবে একটি বিরোধ আপনাদের কাছে পরিষ্কার করতে এসেছি। গত পরশুদিন 24 তারিখ ইলেকশন কমিশন, আপনারা জানেন যে নির্বাচনী এলাকা নির্ধারণ নিয়ে আপনার আপিল শুনানির আবেদন করেছে। এই আপিল শুনানির জন্য মেঘনা এবং দাউদকান্দির পক্ষ থেকে আমাকে আইনজীবী নিয়োগ করা হয়েছে। আরেকটি কুমিল্লা পূর্বতন 9 জননেতা মনিরুল হক চৌধুরী সাহেবের পক্ষে আমাকে সেখানেও নিয়োগ করা হয়েছে। এই দুইটি আপিল শুনানির জন্য আমি ইলেকশন কমিশনে উপস্থিত হই তাদের পক্ষে। মেঘনা এবং দাউদকান্দির পক্ষে যখন আমি যাই তার বিপক্ষে ছিল আপনার হোমনা এবং দাউদকান্দি, তারা এক পক্ষ হয়ে তারা আপত্তি দাখিল করেছে। তো সেখানে তাদের অ্যাডভোকেট যখন শুনানি করলো, সেই অ্যাডভোকেট শুনানি করার পর আমি দেখতে পেলাম, আমার কাছে মনে হলো সেলিম ভুঁইয়া সাহেব হয়তো অ্যাডভোকেট হতে পারেন। উনি কালো কোট পরে, টাই পরে সেখানে উপস্থিত হয়ে ওই সুপ্রিম কোর্টের একজন অ্যাডভোকেট শুনানি করার পর উনি আবার অতিরিক্ত কিছু বক্তব্য দিলেন, যদিও ইলেকশন কমিশন বললেন দ্বিতীয় কার্ডটা শোনা হবে না। সেখানে উনি বললেন যে এই কমিশনের ভিতরে একজন কমিশনের রুমে চা নাস্তা খাওয়া হয়, সুতরাং ওর ইনফ্লুয়েন্সে তাদের এলাকাটাকে ইলেকশন কমিশন যে প্রস্তাব দিয়েছে এই প্রস্তাবটা সঠিক নয়, এবং তাদের যে ফ্যাক্টস ফাইন্ডিং কমিটির যে 10 সদস্য ছিল তাদের একজনের বাড়ি হোমনা বা তিতাসে, তাই তাকে বাদ দিতে হবে। এই কথাগুলি বলছেন এবং অনেক কথা ওনারা গায়ের জোরে বলেছেন। ওনাদের পক্ষে প্রায় 100-2 লোক সেখানে উপস্থিত হয়েছিলেন এলাকা থেকে। যখন আমার প্রশ্নটা আসলো তখন আমি ইলেকশন কমিশনকে বললাম আমি কোনো প্রকারেই ফ্যাক্টসের উপরে কোনো কথা বলবো না। আপনারা যেই ইলেকশন কমিশনের প্রজ্ঞাপন জারি করেছেন, এই প্রজ্ঞাপনে আপনারা যেই কন্ডিশন দিয়েছেন, এই কন্ডিশনের 6 অনুচ্ছেদে বলা হচ্ছে যে একই জেলার ভিতরে একই জেলার ভিতরে 30%-এর সর্বোচ্চ 30%-এর অধিক জনসংখ্যা হতে পারবে না। তা আমি বললাম যদি মেঘনা এবং দাউদকান্দি হয় তাহলে তার এই ডিফারেন্সটা হয় 19%, তাহলে 30%-এর কম। শুধু 30%-এর কম না, 20%-এরও কম। আর যদি হোমনা আর দাউদকান্দি হয়, স্ট্যাটিস্টিক্স অনুযায়ী দেখা যাচ্ছে তার ডিফারেন্সটা হচ্ছে 63.85%, অর্থাৎ 2 গুণেরও বেশি। তো এই যে চটা বলেছেন সর্বোচ্চ থাকতে হবে, তাহলে এইটা ম্যান্ডেটরি, বাধ্যতামূলক। এই বাধ্যতামূলক আপনার আইন অনুযায়ী মেঘনা এবং দাউদকান্দি আপনারাই প্রস্তাবিত যে প্রস্তাব দিয়েছেন এই প্রস্তাবের সমর্থনে দেখা যায় এটা সঠিক, নাম্বার 1। দ্বিতীয়ত প্রশ্নটাও ছিল সেখানে বলা হয়েছে যতদূর সম্ভব যোগাযোগ ব্যবস্থা
তারপরে যাতায়াতের অন্যান্য বিষয়গুলি আনা হয়েছে। তাহলে এটা ম্যান্ডেটরি না, যতটুকু সম্ভব যা পারেন সেইভাবে। সেই ক্ষেত্রেও দেখা যাচ্ছে মেঘনা এবং দাউদকান্দির ঘনিষ্ঠতা অনেক বেশি, কারণ মেঘনার পাশ দিয়ে ঢাকা চট্টগ্রাম হাইওয়ে আসছে এবং এটা দাউদকান্দির ভিতর দিয়ে গিয়েছে, দুই পাশে দাউদকান্দি। তাহলে মেঘনা থেকে দাউদকান্দিতে ইলেকশন কমিশনের নিয়মটা হচ্ছে ভোট আর বাক্সটাকে সঠিকভাবে নিয়ে যাওয়া এবং নিরাপত্তার সহিত পৌঁছে দেওয়া। এটা তো ইলেকশন কমিশন করবে না, করবে পুলিশ। তো এইটা মেঘনা থেকে তাহলে দাউদকান্দির দূরত্ব হয় মাত্র 10 মিনিট এবং নির্ঝঞ্ঝাট এবং হাইওয়ে, কখনো জাম বা কোনো কিছু হওয়ার সম্ভাবনা নাই। 4 লেন একটা সম্ভব। এই কথাটা যখন বললাম তখন আপনার দেখলাম যে, আমি জানি না উনি ক্যান্ডিডেট কিনা, উনি খুব উত্তেজিত হয়ে বললেন, আমাকে বললেন হু আর ইউ, বক্তব্য দেওয়ার করতে দিয়ে বাধা আরম্ভ করলেন, সবাই চিৎকার করলেন তাদের পক্ষ থেকে। ইলেকশন কমিশন আমাকে বললেন আপনি বক্তব্যটা আরও চালিয়ে যান। আমি বললাম ইট ইজ ইউর রেসপন্সিবিলিটি টু মেক দ্য সিচুয়েশন বক্তব্য দেওয়ার মতো। তখন ওনাদেরকে ধমক দিয়ে বললেন, তখন আমি কথাটা বললাম। তারপরে সেলিম ভুঁইয়া সাহেব একটা কথা বলেছিলেন, ওই যে একজন কমিশনার, তখন আমি সেখানে বললাম দেশের প্রধানমন্ত্রীও তো কোনো না কোনো একজন এলাকার বাসিন্দা। এখন যদি কোনো বিষয় সিদ্ধান্ত নিতে হয় ওই এলাকা সম্পর্কে উনি সিদ্ধান্ত নিতে পারবেন না, এটা তো আইনে নাই। তাকে ওনাকে বাদ দিয়ে আরেকজন প্রধানমন্ত্রী করে সিদ্ধান্ত নেওয়া হবে, তাও হবে না। তো এইটা ইলেকশন কমিশন হচ্ছে সমগ্র বাংলাদেশের জন্য, ফ্যাক্টস ফাইন্ডিং কমিটিরও সমস্ত বাংলাদেশের জন্য। সুতরাং তিনি কোন এলাকার লোক এটা বিবেচনা করার কোনো বিষয় না। এই বিষয় যখন বললাম ওনারা খুব উত্তেজিত হলেন এবং কমিশন মনে করলেন যে আমার যুক্তি অত্যন্ত সঠিক। তখন তারা উত্তর দিতে আসলেন, তখন বললেন যে এটা বাধ্যকতা মিলা কিনা, বলেন এই পক্ষে। তখন তো ওনারা উত্তর দিতে পারেন নাই, তো ওনাদের পক্ষে সেটা গেলেন না। আমার মনে হয় দাউদকান্দি এবং মেঘনা সম্ভবত ডক্টর মোশাররফ হোসেন সাহেবের, কিন্তু উনি আমাকে নিয়োগ করেন নাই, আমাকে এলাকাবাসী নিয়োগ করেছেন। তো এই বিষয়টা নিয়ে গতকালকে যখন আমি দেখলাম ফেসবুকের ভিতরে দিয়েছে যে আপনার ব্যারিস্টার আব্দুল্লাহ আল মামুন 18 সালের নির্বাচনকে বলেছে শান্তিপ্রিয় নির্বাচন, অথচ আমি ইলেকশন কমিশনে বলেছি যে মেঘনা এবং দাউদকান্দি 2008 সালের নির্বাচন, 2014 সালের নির্বাচন, 18 সালের নির্বাচনও এই একই সীমানা ছিল। তো 24 সালে এসে এটাকে 23 সালে এসে এটাকে চেঞ্জ করা হয়েছিল। তো এই চেঞ্জের পরে আপনারা যেখানে আবার পরিবর্তন করেন ফ্যাক্টস ফাইন্ডিংয়ের মধ্যে ওই আগের জায়গায় রেখেছে। তো 23 তারিখেরটা বিবেচনায় আসবে না। ওনারা যেটা বলতেছে যে দাউদকান্দি এবং আপনার তিতাস না দাউদকান্দি এবং হুমনা এটা আসবে না, কারণ এটা দূরত্ব বেশি, সমস্ত কিছু। আর ওইটা আলোচনায় আসবে না কারণ ওই ইলেকশন কমিশন নিয়ে সরকার মামলা করেছে, চিফ ইলেকশন কমিশনারকেও গ্রেপ্তার করেছে। এই বিষয়গুলি সাবজুডিস ম্যাটার, সুতরাং এটাও আসবে না। এই বক্তব্যটা দিলাম। তারপরে মনিরুল হক চৌধুরী এবং আপনার ওনাদের শুনানির ব্যাপারে মনিরুল হক চৌধুরী এবং আমাদের গফুর ভুঁইয়া এবং চৌধুরী কামাল সাহেব, তারা তিনজনে বললেন আমাদের পক্ষেই আপনি বক্তব্য দিবেন। সেটাও দিলাম। ইলেকশন কমিশনের কাছে বিষয়টা খুব গুরুত্বপূর্ণ হলো। কেন আমি বললাম যে কুমিল্লা 9 আসন ছিল, মনোহরগঞ্জ এবং লাকসাম নিয়ে, তাহলে মনোহরগঞ্জ, তো এইখানে 2টা অ্যাডমিনিস্ট্রেশন আলাদা আলাদা আছে এবং 2টা থানাও আলাদা আছে, 2টা এসি ল্যান্ডও আলাদা আছে, 2টা হসপিটালও আলাদা আছে এবং সাব রেজিস্ট্রেশনও আলাদা আছে। আপনারা যখন 2টা করে দিলেন ইলেকশনের পারপাসে, তাহলে 2জন এমপির কর্তৃত্ব চলে আসলো এইখানে। এখন তো এইটা আবার 3জনকে যখন দিলেন তখন 3জন করবেন। এটা যদি একটা এমপির হাতে থাকে তাহলে এটা সুস্থ থাকে, ঝগড়া বিবাদ হয় না। তো এই জিনিসটা তো একটা ফিলিস্তিনের মতো, যে কাউকে দিয়ে দিলেন এখানে, কাউকে দিয়ে দিলেন এখানে, এটাও তাদের কাছে গ্রহণযোগ্য হলো। তারপরে যখন আমি ওনার এটা দেখলাম, আমি কিন্তু কখনো তো বলি নাই
আপনারা বোধ দেখেছেন যে ম্যাগনারি বোধ কেউ এটা বোধ ফেসবুকে দিয়ে দিয়েছে আমার সম্পূর্ণ বক্তব্যটা। তো সেখানে এই বক্তব্যটা বিভ্রান্তিকর এবং বানোয়াট বলা ভাবে দেওয়া হয়েছে। আবার গতকালকে আমাকে দেখালো কুমিল্লাতে একটি জনসভা হয়েছে, যে সম্মেলন হয়েছে, এই সম্মেলনে তিনি বলেছেন ব্যারিস্টার মামুন আওয়ামী লীগের দূষর, সুবিধাভোগী এবং বিএনপির কেউ না। আমি এটা তীব্র নিন্দা করার জন্য এসেছি, কারণ আপনারা জানেন আমি শেখ মুজিবুর রহমানের বিরুদ্ধে আমি মামলা পরিচালনা করেছি যখন শেখ হাসিনা বাংলাদেশের প্রধানমন্ত্রী। কারোর দুঃসাহস ছিল না আমি সেই মামলা পরিচালনা করেছি। আপনারা জানেন জাতীয় 4 নেতার জেল হত্যার মামলা আমি পরিচালনা করেছি এবং শেখ হাসিনার আমলে আমি হাইকোর্টে মৃত্যুদণ্ড আসামিসহ সবাইকে খালাস করিয়েছি। পরবর্তীতে আপিল করে মৃত্যুদণ্ড চাওয়ার পর সুপ্রিম কোর্টেই আমাকে আবার অ্যাডভোকেট নিয়োগ করেছে। তারপরেও আপনারা জানেন কিছুদিন আগে বর্তমান মাননীয় প্রধান উপদেষ্টা, যাকে শেখ হাসিনার আমলে আপনার বস্তাবন্দি করে পদ্মা নদীতে ফেলে দেওয়ার চক্রান্ত হয়েছিল, সেই মামলাও আমি পরিচালনা করেছি এই সরকারের বিরুদ্ধে। এবং আমি যখন কথা বলেছি এই মামলার মধ্যে, তার আগ পর্যন্ত কোনো রাজনৈতিক দল বা ছাত্রদেরও কিন্তু তখনও কণ্ঠস্বর জাগ্রত হয় নাই। আমার উৎসাহ উদ্দীপনায় এটা জাগ্রত হয়েছে বলে আমি কেন সারা দেশবাসী মনে করি। সেই জায়গায় আমাকে যদি বলা হয় আমি আওয়ামী লীগের সুবিধাভোগী, এটা কতটুকু সত্য, কতটুকু বিশ্বাসযোগ্য, এটা আপনারাই বলতে পারেন। আর হাইকোর্টে 4 বার, সুপ্রিম কোর্টে আমাকে সম্পাদক পদে নমিনেশন দেওয়া হয়েছে এবং আমি 2008 সালে নির্বাচনে জয় করার পর, লাভ করার পরও যে পরিবর্তন করে আমাকে ফেল করানো হয়েছে সেটারও বিরোধিতা করা হয়েছে। এবং 2001 সালেও আমি কুমিল্লা বুড়িচং ব্রাহ্মণপাড়ার পক্ষে আমাকে নমিনেশন দেওয়া হয়েছে। সেই নমিনেশন কিভাবে প্রত্যাহার কিভাবে করা হয়েছে তা আপনারা জানেন। তাহলে আমি সমস্ত যে জিনিসটা আমাকে বলা হয়েছে এটা সম্পূর্ণভাবে মিথ্যা এবং বিভ্রান্তিকর। আমি ব্যক্তিগতভাবে কিন্তু আজকে সম্মেলনে আসতে চাই নাই। আমি বলেছি হয়েছে, একজন বলেছে তাতে কি হবে, কিন্তু আমার এলাকার জনগণ বলল যে না, এই বিভ্রান্তিটা দূর করার জন্য আপনাকে সাংবাদিক সম্মেলন করতে হবে এবং এটা কুমিল্লায় করতে হবে। তাই আপনারা আমাকে দেখতে পাচ্ছেন, আমার কোর্টে মামলা ছিল, আমি এই মামলার মধ্য থেকে এই কোর্টের পোশাক পরে আপনাদের কাছে হাজির হয়েছি। এবং আচ্ছা, তো সেইখানে এই সমস্ত জিনিসগুলি নিয়ে আমি করেছি। এই সরকার আসার পরেও আমার অনেক সুযোগ সুবিধা, অনেক আহ্বান আমার প্রতি ছিল, তাও আমি গ্রহণ করি নাই। কেন গ্রহণ করি নাই আপনারা জানেন। জিয়াউর রহমান সাহেব যখন 72 সালে কুমিল্লায় এসেছিলেন ব্রিগেড কমান্ডার হিসাবে, তখন ওনার সাথে আমার সম্পর্ক ছিল। ওনাকেই আমি সর্বপ্রথম কুমিল্লার পৌর পার্কের জামতলায় 17 মার্চ আপনার 1972 সালে আমি সেখানে উপস্থিতি করেছি। আমি মিটিং পরিচালনা করেছি সত্য সেনার পক্ষ থেকে এবং ওই মিটিংয়ের সভাপতিত্ব করেছিলেন কুমিল্লার তৎকালীন ডিসি এবং পরবর্তীতে চিফ ইলেকশন কমিশনার কাজী রকিবউদ্দিন আহমেদ। সুতরাং আমি বিএনপির জন্ম হওয়ার আগ থেকে আমি বিএনপির পরিবারের সাথে যুক্ত। সুতরাং আমার বিরুদ্ধে যে বক্তব্যটা দেওয়া হয়েছে এটা সম্পূর্ণ বিভ্রান্তিকর, মিথ্যা, বানোয়াট। তাই আমি এটার আমি এটা করতেছি। আমার মনে হয় এটা হয়তোবা বুড়িচং ব্রাহ্মণপাড়ার আমার বিরুদ্ধে কতজন যারা কুৎসা পরিণত করতেছে, এই দীর্ঘ আখড়া থেকে আমাদের পর্যন্ত, বিবির বাজার পর্যন্ত, এই বর্ডার এলাকাকে যারা 20 বছর যাবৎ রাজনৈতিক নিয়ন্ত্রণ করছে, তাদের বিরুদ্ধে আমি প্রতিবাদ তুলেছি। 20,000-এর অধিক ছেলে মেয়ে, যুবক বুড়িচং ব্রাহ্মণপাড়া আজকে নেশাগ্রস্ত হয়ে বিলীন হয়ে গেছে। ওই পরিবার ধ্বংস হয়ে গেছে। যেই পরিবারের একটি সন্তান নেশাগ্রস্ত হয়ে জীবন নষ্ট হয়ে যায়, সে ডাক্তার হতে পারত, ইউনিভার্সিটির প্রফেসর হতে পারত, সমস্ত কিছু হতো, ওই পরিবারগুলিও ধ্বংস। সুতরাং
এই রাজনৈতিক কর্তৃত্বকে চিরদিনের জন্য বিলীন করার আমি আহ্বান জানিয়েছি। হয়তো তারারই প্ররোচনায় অথবা তাদেরই স্বার্থ রক্ষা করার জন্য তিনি আমার বিরুদ্ধে এই মিথ্যা এই কথাটা বলেছেন কিনা আমি জানি না, তবে এটাই অনুমান করা হয়। তারপরও আমি অত্যন্ত ওনার কাছেও বলি, আপনার মতো একজন সম্মানিত ব্যক্তির সম্মান হানি করা আমি এই উদ্দেশ্যে আসি নাই। কারণ আমার অনেক কুমিল্লা থেকে অ্যাডভোকেটরা টেলিফোন করে বলেছে আমরা ওনার বিরুদ্ধে মানহানির মামলা করব। আমি এখানে আপনাদের তখনও বলেছি, আপনাদের সম্মুখে বলেছি, না, এই অ্যাডভোকেটদেরকে আমি রিকোয়েস্ট করব, অনুরোধ করব, আপনারা কোনো মানহানির মামলায় যাবেন না। এই ধরনের কোনো রকম বিভেদ, বিদ্বেষ, বিহিংসা সৃষ্টি করার পক্ষে আমি না। তবে এই বিভ্রান্তিটা যেন জনগণের মধ্যে থেকে দূর হয়, সেই জন্যই আমি আপনাদের কাছে এসেছি। এটাই আমার বক্তব্য। আপনাদের কষ্ট করে এসেছেন, আপনাদের সকলকে আমি ধন্যবাদ জানাচ্ছি। হ্যাঁ, এই যে আমি কি বক্তব্য দিয়েছি আপনারা দেখেন ভিডিওতে, আমার টোটাল বক্তব্যটা সেখানে এসেছে। অধ্যক্ষ সেলিম ভুঁইয়া সাহেব যে কথা বলেছেন, আমার বক্তব্যটা ভিডিওতে সমস্ত জায়গায় প্রচারিত হয়েছে। তার কোথাও এই বক্তব্যের কোথাও তিনি যে বলেছেন ওইটা তো নির্বাচনের বিষয় না, আরেকটি বিষয়। নির্বাচন কমিশন কিন্তু একটা আদালত হিসাবে কাজ করেছে। আদালতের বিষয়কে নিয়ে বাইরে আসে কথা বলাটা কিন্তু আদালত অবমাননার সামিল। এটা কোনো দিন ওনার মতো একজন সম্মানিত ব্যক্তির এই কাজটি করা উচিত হয় নাই। সুতরাং আমরা যেন না করি সে আহ্বান, ভবিষ্যতেও যেন উনি এই ধরনের কোনো রকম বিভ্রান্তিমূলক কথাবার্তা বিচার বিশ্লেষণ না করে যেন কোনো বক্তব্য না দেন, সেই জন্য আমি তাকে আহ্বান জানাচ্ছি। আচ্ছা, এই সমস্ত প্রসঙ্গগুলি হচ্ছে ওনার অপ্রাসঙ্গিক কথা। এটা ছিল সম্পূর্ণ নির্বাচন এলাকা নির্ধারণের বিষয় নিয়ে নির্বাচন কমিশনে আর একটি সম্মেলনে এসে আমার বক্তব্য আমাকে নিয়ে এইভাবে সরাসরি কথা বলার কোনো এজেন্ডাও ছিল না। সুতরাং এই সমস্ত জিনিসটাই উদ্দেশ্যপ্রণোদিত এবং কারোর স্বার্থকে হাসিল করার জন্য এটা করা হয়েছে বলে আমি মনে করি। আপনাদের সকলকে ধন্যবাদ। যদি কোনো প্রশ্ন থাকে আপনারা আমাকে প্রশ্ন করতে পারেন।